আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সারিয়া পারভিন সাথী এবং ফারিয়া শারমিন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। 7 সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুদ্ধতার বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। নির্বাচন বিলম্ব করলে সংকট বাড়বে বলেও আশঙ্কা তার। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ডিসেম্বরের না হলেও কোনোভাবেই জুন অতিক্রম করবে না নির্বাচন। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বলেন, ক্ষমতায় থাকার খায়েশ নেই সরকারের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরেই, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রলম্বিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার বিচারে হচ্ছে না বিলম্ব, দ্রুত ট্রাইব্যুনাল বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ কথা জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরও ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে, তবে বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। একটি সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার তার সবই করবে নির্বাচন কমিশন। সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, সেহেতু শিডিউল ডিক্লারের আগেই আমাদের এই নিবন্ধিত দলগুলোর সাথে মত বিনিময় করতে হবে। এই কমিশন শপথ নেওয়ার পরেই আমরা মোটামুটিভাবে আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি। আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকোর সঙ্গে বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে নিজেদের সুস্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে বিএনপি। বিকেলে গুলশানে বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক সহ বেশ কিছু বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধির সাথে বৈঠকের পর একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার আগামী 1 মাসের মধ্যেও করা সম্ভব। এরপর নির্বাচন আয়োজন ছাড়া সরকারের মূল কোনো কাজ নেই। এর আগে জামায়াতও বৈঠক করে নিকোল চুলিকের সঙ্গে। জামায়াতের আমির জানান, নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জামায়াত। আগামী রমজানের আগেই নির্বাচন চায় দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। আর মাঠ প্রশাসনও নিরপেক্ষ না থাকায় কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না এনসিপি। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করায় তাদের অধীনে নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেফতার আনসার সদস্য ওমর ফারুককে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আগামী 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন আদালত। এছাড়া জুলাইয়ে মহাখালীতে 5 জন শহীদের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলে 20 জুলাই দিন ধার্য করেন আদালত। এদিন ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, তদন্তের ক্ষেত্রে নৃশংস মামলাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যগুলোর তদন্ত তাই এজন্য একটু ধীরগতিতে চলছে। এ সময় তিনি আরও জানান, ট্রাইব্যুনালে অভিযোগ দিলেই কেউ দোষী নয়। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে পারিবারিক দ্বন্দ্বের বিষয়েও অভিযোগও পাওয়া গেছে বলে জানান তিনি। তদন্তকারী কর্মকর্তা পেয়েছে যে এই আনসার সদস্য একদম ঠান্ডা মাথায় আন্দোলনকারীরা ছাত্র জনতারা একটি রাস্তার পাশে জড়ো হয়ে আছে, একদম তারা কোনো আন্দোলনে অংশগ্রহণ করছে না বা তারা কোনো ইট পাটকেলও নিক্ষেপ করছে না, একদম দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে ঠান্ডা মাথায় গুলি করে ওখানে একজনকে হত্যা করলো। পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় শিল্পীর বাড়িতে এই আগুন দেওয়া হয়। আগুনে ঘরবাড়ি সহ বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে মানবেন্দ্র ঘোষ জানান, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, ফ্যাসিস্টের মুখাকৃতি নয়। কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এসব ঘটনায় তিনি মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় জিডি করেন। পুড়িয়ে দেওয়া বাড়িটি পরিদর্শন করে সদর থানা ওসি জানান, এই ঘটনা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে চারুকলা অনুষদের সামনে মানববন্ধন করেছে চারুকলা শিক্ষার্থী ও শিক্ষকরা। ন্যাক্কারজনক এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অনতি বিলম্বে চিহ্নিত ফ্যাসিস্টের দোসরদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় শিল্পীরা তাদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সরকারের কাছে সব শিল্পীর নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান। আনন্দ শোভাযাত্রায় যে ফ্যাসিস্টদের যে প্রতিকৃতি তার মাধ্যমে তারা দেখেছে, ফল হিসাবে আমরা কি পেয়েছি দেখেন। তারা আগুন দিয়েছিল চারুকলায়, তারা আগুন দিয়েছে আমার ভাইয়ের বাড়িতে। আমাদের ভাইয়ের যে ঘর ভেঙে দেওয়া হয়েছে, অতি বিলম্বে সরকারের পক্ষ থেকে সেটা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। স্বৈরাচার দোসররা যারা এখনো দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সে খুনি এবং তার দোসরদের অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। একথা জানালেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, শুধু আদালতে উপস্থিত হয়ে প্লট জালিয়াতির বিষয়ে টিউলিপের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ রয়েছে। ব্রিটেনে বসবাস করলেও খালার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে গুলশানের সরকারি লিস্টকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করে বিনিময়ে একটি ফ্ল্যাট নেন টিউলিপ। এছাড়া পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের মামলায় আগামী 27 এপ্রিল টিউলিপে আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। তিনি যদি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন, তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 6 দফা দাবি আদায়ে আগামীকাল রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছে তারা। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাচোয়ারি। একই দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সাদিয়া কানিজের রিপোর্ট। 6 দফা দাবিতে সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সরকারি বেসরকারি পলিটেকনিক কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ল্যাব সুবিধা দেয়া, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। নামের সাথে ইনস্ট্রাক্টর থাকার কারণে বলছে তারা অশিক্ষক,
স্টাফ ইনস্ট্রাক্টরদের নাম পরিবর্তন করে অফিস সহকারী অথবা স্টাফ প্ল্যান প্রদান করতে হবে। আমার প্রিন্সিপাল স্যারকে আমি আহ্বান জানাবো, সেজন্য আমাকে এই ক্যাম্পাস থেকে যারা আমাকে হামলা করেছে তার সুষ্ঠু বিচার। যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে তখন দেখা যায় তাদের আমরা ফোন দিয়ে আনতে হয়, অনেক সময় ফোন দিয়েও আমরা পাই না। আর তাদের ওখানে যদি যাই তারা আমাদের পাত্তা দিতেছে না, তারা ওখানে বিসিএস এর লাইব্রেরি খুলে বসে আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ল্যাব। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ঢাকার সাথে রাজশাহী রুটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেয় আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়ে মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। আমরা 4 বছর কোর্স সম্পূর্ণ করে আমরা 10ম গ্রেড, এটা হচ্ছে আমাদের জন্য। এই 10ম গ্রেডটা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায় অবরোধ করে রাখে তারা। এতে ঢাকা সিলেট মহাসড়কের দুই দিকে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এছাড়া যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ সহ দেশের প্রায় সব জেলায় অবরোধ কর্মসূচি পালন করে কারিগরি শিক্ষার্থীরা। এছাড়া যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ সহ দেশের প্রায় সব জেলায় অবরোধ কর্মসূচি পালন করে কারিগরি শিক্ষার্থীরা। সাদিয়া কানিজ, আরটিভি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। এদিকে দ্রুত হাসপাতাল চালু সহ বেশ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দুপুরে তাদের বিক্ষোভ কর্মসূচি ক্যাম্পাসের দুর্বার বাংলা মোড় থেকে শুরু হয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ারের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলায় সহায়তা করে উপাচার্য, তাই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমাদের শিক্ষার্থীদের একটাই দাবি, এক দফা এক দাবি, এই কুয়েট ভিসি পদত্যাগ। তো এই কুয়েট ভিসি ইনি থাকাকালীন আমাদের কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় ব্যাক করতে আগ্রহী না। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাইছে যেন ওনারা আমাদের দিকে সদৃষ্টি তাকায় এবং ওনাকে অপসারণ করেন। এই যে অচল অবস্থা তৈরি হয়েছে, ভিসি স্যার যেন অতি দ্রুত স্টুডেন্টের দাবি এক দফা মেনে পদত্যাগ করে আমাদের এই অচল অবস্থায় কাটিয়ে। অপরদিকে শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আমাদের ছাত্রদের কাছে অনুরোধ হচ্ছে যে আমাদের সিন্ডিকেট কর্তৃক যে ডিসিশনটা দেওয়া হয়েছে 2 তারিখে হল খোলা, 4 তারিখে হচ্ছে আমাদের ক্লাস শুরু। তো আমরা চাচ্ছি ওরা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওরা যে তালা ভেঙে হলে ঢুকছে, এটা ওরা হল যদি সম্ভব হয় ওরা হল থেকে চলে যাক। এদিকে দ্রুত হাসপাতাল চালু, ওয়ার্ড সুবিধার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কয়েক ঘন্টা অবরোধের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এই সুনামগঞ্জ মেডিকেল কলেজ আজকে চালু হয়েছে যে দীর্ঘ 4 বছর হয়েছে, আমাদের হাসপাতাল সুবিধা এখনো পুরোপুরি চালু হয় না। আব্দুল হামিদ, আরটিভি। কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। বিকেলে 3:45টার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে নগরবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি ও প্রশান্তি। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া, যা একঘেয়ে গরমে নতুন আবহ এনে দিয়েছে। কয়েকদিনের প্রখর রোদের পর এই বৃষ্টি কিছু মানুষের স্বস্তির কারণ হলেও কর্মব্যস্ত মানুষের ভোগান্তিও চোখে পড়েছে। কিছু কিছু জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে রাজধানীতে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে তিনি আরও জানান, সব দিক থেকে যাচাই বাছাই চলছে, শিগগিরই এটি চূড়ান্ত দৃশ্যমান হবে। প্রধান বিচারপতি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা দূর করতেও কাজ চলছে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি।
আমাদের সেক্রেটারিয়েট সম্বন্ধে যে আমাদের অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম তৈরি করেছিলাম, কনসেপ্ট নোট দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে যে কোনো সাংবিধানিক আইনি প্রতিবন্ধকতা আছে কিনা, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য সেটা যদি থাকে সেটা দূরীকরণ হবে। শুধু পাকিস্তান, ভারত, চীন নয়, দেশের স্বার্থে সবার সঙ্গে বাণিজ্য করবে সরকার। এমনকি শুল্ক আরোপ নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ। সচিবালয়ে এক মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা জানালেন, দীর্ঘমেয়াদে চাল, তেলসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের ৭৫টিরও বেশি দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বাণিজ্যে নানা শঙ্কা দূর করতে কার্যকর পদক্ষেপের দিকে জোর নজর দিচ্ছে সরকার। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েটস রিপোর্টার্স ফোরাম BSRF। আলোচনায় উপদেষ্টা অভিযোগ করেন, বিগত সরকারের ভুল সিদ্ধান্ত অর্থনীতিকে ভোগাচ্ছে। সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট আমলে ভুল অর্থনৈতিক নীতির কারণে, আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না। যুক্তরাষ্ট্রের নীতির উপর কারো হাত নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আসছে সপ্তাহে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক হবে। প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফর সিদ্দিকী সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং USTR তাদের সাথে সংযুক্ত হবেন। যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি দল ফেরত আসলে আলোচনা সাপেক্ষে এবং এর পরবর্তীতে আমি নিজেই যাব যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে, এবং সেখানে আমরা আরও সুস্পষ্ট প্রস্তাবসমূহ পেশ করব। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাণিজ্য পরিসর বাড়াবে সরকার। To trade with Pakistan, I have absolutely no problem. To trade with India, I have absolutely no problem. To trade with China, everybody is welcome. Because আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে, এবং আমি আমার যে ভিত্তি আছে বাণিজ্যে, এটাকে আমি বৈচিত্র্যময় এবং আমি এটাকে বৃহৎ পরিসরে নিতে চাই। নিত্যপণ্যের মজুদ ঠেকাতে নজরদারির কথা জানান বাণিজ্য উপদেষ্টা। বাজারে শৃঙ্খলা এস্টাবলিশ করার চেষ্টা করেছি। আশিকুল আলম, RTV, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুরে আধাবেলা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নগরীর ১৫৬টি সংগঠনের ব্যবসায়ীরা। জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন আশরাফি সহ অন্যরা। এ সময় ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া করা হয়। পরে ইসরায়েলের প্রেসিডেন্ট পুষ্পোত্তলিকা দাহ করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বালু ভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। ভোরে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। গাজীপুরে কাপাসিয়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে গিয়ে একজন নিহত হয়েছে। রাঙামাটির কাউখালীর বেদবুনিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে 5 জন আহত হয়েছে। ঢাকার আশুলিয়া নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ার ক্যাপের শাটার ভেঙে লরির উপরে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে 10 কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদন করেন তিনি। আবেদনে মোট 14টি অভিযোগ উল্লেখ করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধান সামগ্রী ও দ্রব্যাদি ক্রয়, রেশন সামগ্রী ক্রয় ছাড়াও বিভিন্ন অভিযোগ। এ সময় ব্যারিস্টার এম সরওয়ার জানান, 5 আগস্টের পর বাগেরহাটের এসপি হিসেবে যুক্ত হয়েই বেপরোয়া দুর্নীতি শুরু করেন তৌহিদুল আরিফ। বাগেরহাটের কর্মরত এসপি তৌহিদুল আরিফিনের বিরুদ্ধে কাঁচামাল এবং খুচরা যন্ত্রাংশ এই খাতে 29 লক্ষ টাকা খরচ দেখিয়েছেন, অথচ এর অর্ধেকের বেশি সে কিনে নাই। এছাড়া রয়েছে নিয়োগ ও বদলি বাণিজ্য। আমরা আজকে দুর্নীতি দমন কমিশনে তার এই প্রাপ্ত অভিযোগের উপরে অনুসন্ধান করার জন্য আবেদন করেছি।
18 এপ্রিল ভারতীয় আগ্রাসন বিরোধী ও বড়াইবাড়ি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। এতে বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বড়াইবাড়ি বিপ্লবের নেতৃত্ব দানকারী অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা সাইফুল ইসলাম লাল মিয়া, জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা 18 এপ্রিলকে বড়াইবাড়ি দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি নিয়ে বলেন, এখনও বিএসএস বাংলাদেশিদের উপর গুলি করে, অথচ ভারত অন্যান্য দেশের সঙ্গে থাকা সীমান্তে গুলি চালায় না। 2025 সালের বড়াইবাড়ি রাষ্ট্রীয়ভাবে পালন করে সরকারকে প্রমাণ করতে হবে আগামী বছর থেকে ফেলানি দিবসও রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে প্রেরিত জরুরি মানবিক সেবা সহায়তা মিশন শেষে বাহিনীর সদস্যদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে এই আয়োজন করা হয়। এই সময় দু দেশের সশস্ত্র বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর পরিবহন মাধ্যমে 151.5 টন জরুরি ত্রাণ সেবার পাশাপাশি চিকিৎসা সেবা সহ 55 সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়, যা সারা বিশ্বে প্রেরিত অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ বলে জানানো হয়। বগুড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লিনেক্স ইলেকট্রনিক্সের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড বেঙ্গল মোবাইলের রিটেইলার মিট 2025। নওগাঁর MR এন্টারপ্রাইজের উদ্যোগে বগুড়া শহরের মমো ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়। নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চলের রিটেইলাররা অংশগ্রহণ করেন এই মিটআপে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল মোবাইলের ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ। ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে দুপুরে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। গতকাল ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটিকে লোক দেখানো অভিহিত করে দ্রুত নির্বাচনের তারিখ দেওয়ার দাবি জানান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ। জুনের মধ্যে নির্বাচন দাবি করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, কোনো মহল নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের মুখোশ উন্মোচন করা হবে। নির্বাচন আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে হুঁশিয়ারিও দেন তিনি। যদি কোনো অদৃশ্য শক্তির কারণে তারা ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা না করে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ আরও তীব্র হয়েছে। এবার চীনা পণ্যের উপর শুল্ক হার বাড়িয়ে 245% করল ওয়াশিংটন। মঙ্গলবার হোয়াইট হাউস বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের প্রতিশোধমূলক শুল্ক বৃদ্ধির জবাবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এর আগে কয়েক দফায় শুল্ক বৃদ্ধির পর চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক ঠেকেছিল 145%। এদিকে হাত গুটিয়ে বসে থাকেনি বেইজিং। যুক্তরাষ্ট্র শুল্ক বৃদ্ধির পর মার্কিন পণ্য আমদানির উপর 125% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এই সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এমন সময় নেতানিয়াহু গাজা সফর করলেন যখন উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খামেনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও সেই হুমকি দিয়েছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ খেলা, যেখানে সকাল 9টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে লিজেন্ডস অফ রূপগঞ্জ। একই সময়ে দিনের অপর দুটি ম্যাচ হবে বিকেএপিতে। একটিতে গুলশান ক্রিকেট ক্লাব খেলবে গাজী গ্রুপের বিপক্ষে, আরেক ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। এদিকে গ্রুপ পর্বের ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে সুপার লিগের প্রথম ম্যাচেও জয় পেতে বদ্ধপরিকর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন কোচ হান্নান সরকার। আমরা কোনো ম্যাচই পয়েন্ট হারাতে চাই না, আমরা খেলেই পয়েন্ট অর্জন করতে চাই।
মানে এক এক পয়েন্টের পক্ষে আমরা কখনোই না, আমরা প্রথম থেকেই যেহেতু চ্যাম্পিয়নশিপের চিন্তা করে স্বপ্ন নিয়ে শুরু করেছি, সেখানে আমরা প্রতিটা ম্যাচকেই সমানভাবে গুরুত্ব দিয়ে 2 পয়েন্ট নিতে চাই। সো যেটা ওয়েদারের উপর কন্ট্রোল নেই, বাট যদি খেলার অপরচুনিটি আসে সেখান থেকে আমরা 2 পয়েন্ট নেওয়ার জন্য যেভাবে খেলা দরকার সেভাবেই খেলার চেষ্টা করবো। এক হামজা চৌধুরী অভিষেকের পর বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। দক্ষিণ এশিয়ার দেশগুলো লাল সবুজের ফুটবল নিয়ে করছে চুলচেরা বিশ্লেষণ। জুন উইন্ডোতে কানাডার জাতীয় দলের ফুটবলার শামিত সোম লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন। সেই সঙ্গে ফাহমিদুল ছাড়াও প্রায় 2 ডজন বিদেশি ফুটবলার দেখার আগ্রহ দেখিয়েছেন, যাদের নিয়ে জুনে হওয়ার কথা উন্মুক্ত ট্রায়াল। সব মিলিয়ে দারুণ এক ফুটবল উন্মাদনা তৈরির অপেক্ষায় বাংলাদেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 2013 সালে জামাল ভুঁইয়া দিয়ে শুরু। দীর্ঘ 12 বছর ধরে লাল সবুজের জার্সিতে দেশকে সার্ভিস দিচ্ছেন ডেনমার্ক থেকে বাংলাদেশের টানে ছুটে আসা JB6। অধিনায়কত্ব করছেন দীর্ঘদিন ধরে, তারই দেখানো পথে ফিনল্যান্ডের নিশ্চিত জীবন ছেড়ে দেশের টানে ছুটে আসা তারেক কাজির। ফিনল্যান্ডের সবগুলো বয়সভিত্তিক জাতীয় দলে খেলার পাশাপাশি ইউরোপা লিগের বাছাইয়ে একটি ম্যাচ খেলারও অভিজ্ঞতা সম্পন্ন তারেক এখন পুরোদুস্তর বাংলাদেশি। তারিক জামালের দেখানো পথ ধরে হয়তো হামজা আসেননি, কিন্তু এই হাই প্রোফাইল ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার খবরটা যখন চারিদিকে রটে যায়, তখন দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা পেয়ে যান দারুণ এক উৎসাহ। যে উৎসাহ ছুঁয়ে গেছে সামিত সোমকে। কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলা সামিতও দেখিয়েছেন আগ্রহ। জুন উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পেতে সর্বোচ্চ গতিতে কাজ করছে বাফুফে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে সে ম্যাচকে সামনে রেখে আরও অন্তত 2 ডজন ফুটবলার আগ্রহ দেখিয়েছে। ট্রায়াল দেওয়ার জন্য তৈরি তারা। এরই মধ্যে অনূর্ধ্ব 19 দলের প্রাথমিক ক্যাম্পে ইংল্যান্ড থেকে আগত এলমান মতিন ও ইতালি থেকে আসা আব্দুল কাদের। ইতালির 4র্থ স্তরের একটি ক্লাবে খেলেন আব্দুল কাদের, আর ইংল্যান্ডের 3য় স্তরের একটি ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন এলমান। জুনে বাফুফে একটি ওপেন ট্রায়ালের আয়োজন করবে। সেখানে ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি, এস্তোনিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন স্তরে খেলা ফুটবলাররা অংশ নিতে পারেন বলে জানা গেছে। মাহফুজুল ইসলাম, RTV। পার্বত্য চট্টগ্রামে নতুন বর্ষবরণে এলাকায় বইছে জল উৎসবের জোয়ার। মারমা সংস্কৃতি সংস্থার আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলার বিভিন্ন এলাকা থেকে মারমা সম্প্রদায়ের মানুষ সমবেত হন সাংগ্রাই উৎসবে। দুপুরে মং বাজিয়ে উদ্বোধন করা হয় জল উৎসব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM মাহমুদুল হাসান সোহাগ। পরে মারমা তরুণ তরুণীরা কয়েকটি দলে অংশ নিয়ে সাংগ্রাই উৎসবে অংশ নিয়ে গানের সুরে সুরে একে অপরকে জল ছিটিয়ে দেন। দিনব্যাপী এই উৎসব পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়। জলকেলির পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হয় গ্রামীণ মেলারও। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।